Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সাঞ্জনা আইজি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। টি-20 ডামাডোল শেষে টেস্টে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট। প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার সমৃদ্ধ বাংলাদেশ এ দল। এই সফরটি বাংলাদেশের ক্রিকেটারদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। তবে পাকিস্তানের উইকেট ফ্ল্যাট হওয়ায় তরুণ বোলারদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে বলে জানান এই দলের পেস বোলিং কোচ তারিক আজিজ খান। গত বুধবার বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে দেওয়া হয়েছিল এই সফর। দেশের অস্থির অবস্থার জন্য নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। অবশেষে ঘটেছে অপেক্ষার অবসান। পাকিস্তানের উদ্দেশ্যে বিমান ধরেছেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। বেশ কিছুদিন ঘরবন্দি অবস্থাতেই থাকতে হয়েছে ক্রিকেটারদের, যার ফলে মাঠে যেতে পারেননি তারা, যে কারণে হয়নি অনুশীলনও। তবে সব পেছনে ফেলে ক্রিকেটারদের দৃষ্টি এখন খেলার দিকে। এ দলের অ্যাসাইনমেন্ট হলেও সফরটি একরকম জাতীয় দলের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। নতুন চ্যালেঞ্জ নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা নির্বাচক আব্দুর রাজ্জাকের। আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা খেলা সব কিছু নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয় এবং আমি মনে করি এভরিথিং ইজ চ্যালেঞ্জিং। নতুন কন্ডিশন, অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশনে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের। অনেকেরই কপাল খুলতে পারে এই পাকিস্তান সফর থেকে। জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের প্রমাণের সুযোগ হিসেবেই এই সফরকে দেখছেন আব্দুর রাজ্জাক। যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে। তো যেটা সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে, যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে টিমটা পাঠিয়ে দেয়, সো দ্যাট কন্ডিশন বা যার যদি এরকম কেউ থাকে যে প্র্যাকটিস করিয়ে নেওয়ার মতো প্লেয়ার, তো তাদেরকে পাঠায়। তো আমাদের ক্ষেত্রেও আসলে কিছুটা ওরকমই। বোলিং ইউনিট নিয়ে আশার আলো দেখছেন পেস বোলিং কোচ তারিক আজিজ খান। তবে পাকিস্তানের উইকেট ফ্ল্যাট হওয়ায় কঠিন পরীক্ষা দিতে হবে বলছেন তিনি। সবার জন্য সুযোগটা রয়েছে, নট অনলি পেস বোলার, আপনারা আমাদের যারা বোলিং ডিপার্টমেন্ট আছে, ফ্ল্যাট উইকেটে বল করার যে অনভিজ্ঞতা আমাদের রয়েছে সেই জায়গাগুলো আসলে কাটিয়ে ওঠার জন্য এই ধরনের ট্যুর অনেক বেশি প্রয়োজনীয়। 10 আগস্ট পাকিস্তানে পৌঁছে দুদিন অনুশীলন করার পর 13ই আগস্ট প্রথম 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তান শাইন্সের বিপক্ষে মাঠে নামবে এ দল। এরপর 20 আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। এছাড়াও আছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ফাইনালি বাংলাদেশ মাঠে নামছে অফিসিয়ালি, যদিও দেশের মাটিতে নয়। পাকিস্তান সফরে এ দল, এরপর জাতীয় দলও যাবে, অর্থাৎ ব্যস্ত সময় কাটানো শুরু হবে ক্রিকেটে আবারও। একদমই তাই। অনেকদিন পর যেহেতু তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে, ভালো কিছু প্রত্যাশা, নতুন এক প্রত্যাশা আমরা নিশ্চয়ই করতে পারি একেবারেই। এবং এই নতুন দিনে অবশ্যই পুরনো একজনের সাথেই কথা বলতে হবে ক্রিকেটকে নিয়েই, এবং নতুন করে কেমন চলতে পারে বিসিবি, সব কিছুই বাংলাদেশের ক্রিকেট কোন দিকে যেতে পারে তা নিয়েই কথা বলার চেষ্টা করব। এম কায়সার যুক্ত হচ্ছেন, এডিটর স্পোর্টস বাংলা। ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। থ্যাংক ইউ রঞ্জন। বসবেন। নতুনের কথা বলছিলাম, পরিবর্তনের কথা বলছিলাম। আসিফ মাহমুদ তিনি দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, সেসব নিয়ে কথা বলবো। তবে এই যে একটা অস্থিরতা চলছে কিংবা একটা রদবদলের সময়, পালাবদলের সময়, বিসিবিতেও নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। এই এত কিছুর মধ্যে ক্রিকেট ফিরছে মাঠে, ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ রঞ্জন। খুব স্বস্তিকর একটা বিষয় যে অনেক দিন ধরে ক্রিকেটাররাও এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন যে এই ট্যুরটা হবে কিনা অথবা ট্যুরটা পিছিয়ে যাবে কিনা। এমন একটা আশঙ্কা ছিল যে এ দল হয়তো না গিয়ে সরাসরি টেস্ট দলটা যাবে, এ ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। কিন্তু তারপরও সেই সব অনিশ্চয়তা বাদ দিয়ে বাংলাদেশ দল যে আজকে গিয়েছে এটা আমাদের জন্য অনেক স্বস্তিকর একটা বিষয়। কারণ মাঠের ক্রিকেটাররা ফিরলে দেখবেন যে আপনি যে বাড়তি যে অন্যান্য টেনশন থাকে সেই টেনশন থেকে তারাও এক ধরনের একটা মুক্ত হয়ে উঠবেন। সো এটা খুবই স্বস্তিকর একটা বিষয় যে বাংলাদেশ ক্রিকেট দল আজকে পাকিস্তান সফরে গিয়েছে। এবং আপনি জানেন যে এই দলের কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা টেস্ট দলেও খেলবেন। লম্বা সময় আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলেছিল, মাঝখানে অনেক বিরতি পড়ে গিয়েছে, টি-20 খেলেছে, ওয়ানডে খেলেছে, এবং টি-20তে আবার ওয়ানডেতে অনেক টেস্ট ক্রিকেটার যারা রয়েছেন যারা টেস্ট এই দুটো ফরম্যাটে নেই কিন্তু শুধুমাত্র টেস্ট খেলেন, যেটা মমিনুল হক। তো তার জন্য অনেক বড় একটা সুবিধার বিষয় হবে যদি 4 দিনের ম্যাচে যে এ দলের রয়েছে সেই ম্যাচগুলোতে তিনি যদি ভালো পারফর্ম করতে পারেন। একদমই তাই। কায়সার ভাই, ক্ষমতার পালাবদল হওয়ার সাথে সাথে বিসিবিতে একটা পক্ষ হাজির হয়েছে, তারা কিন্তু স্লোগানও দিচ্ছে স্টেডিয়ামে। এই পুরো সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন?
হ্যাঁ, এই সিচুয়েশনে আমরা দেখে অভ্যস্ত। এর আগেও আমরা কিন্তু দেখেছি যখনই রাজনৈতিক কোনো পট পরিবর্তন হয় তখন আপনার এর আগে যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন তারা এসে আবার সেই জায়গায় বসতে চান বা চেয়ারে বসতে চান। কিন্তু দেখুন, আপনি যে কোনো জিনিসেরই ট্রান্সফরমেশনটা যদি একটা খুব স্বস্তিকর উপায় হয়, আপনি এরকমভাবে স্লোগান বা আপনি মিছিল করে এসে একটা খালি চেয়ারে বসে গেলেই কিন্তু আপনি সেটা সমস্যার সমাধানটা হবে না। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের ঘটনা যখনই আপনি এর আগেও ঘটেছিল সেটাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্রিকেট এবং ফুটবল। এখানে যদি আপনি জোর জবরদস্তি করে ঢুকে যান তাহলে কিন্তু আপনি ফিফা আপনাকে নিষিদ্ধ করে দিতে পারে ফুটবলের ক্ষেত্রে, আইসিসি আপনার উপর এক ধরনের ব্ল্যাক লিস্টেড করে দিতে পারে। সো এখানে যদি ট্রান্সফরমেশনের প্রয়োজনটা হয় তাহলে সেটা যেন খুব স্বস্তিকর উপায়, সুষ্ঠুভাবে এবং অবশ্যই নিয়মতান্ত্রিকভাবেই হওয়াটা উচিত। নইলে এটা কিন্তু একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাবে যে কোনো একটা ক্ষমতা বদলের পরে আপনি এসে চেয়ারে বসে গেলেন, দখল করে নিলেন, এই নামটা চেঞ্জ করে দিলেন, ছবিটা বদলে ফেললেন। সো এটা স্পোর্টসের সাথে অন্তত যায় না। সো আমি আশা করছি যে নতুন যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন তিনি এই জিনিসগুলো দেখবেন এবং তাদেরকে আমরা যেরকমভাবে এখন পর্যন্ত দেখেছি যে তারা খুবই লজিক্যাল, খুবই প্রাগম্যাটিক এবং কোনো ধরনের কোনো বায়াসনেসের মধ্যে খুব সম্ভবত তারা যাবেন না। তো তারাও এই পরিস্থিতিটা বুঝবেন এবং যদি ট্রান্সফরমেশনটা করতেই হয় তাহলে সেটা যেন অবশ্যই একটা সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক ওয়েতে হয়। একেবারে এই রিলেটেড কোশ্চেনই যদি আরেকটা করি, যেহেতু আইসিসি, ফিফা এরা কোনো ধরনের সরকারের যে হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ সেটা তো পছন্দ করেন না, চান না। আমরা সাম্প্রতিক সময়ের উদাহরণ জানি, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে অনেক আছে। এই ট্রানজিশনটা বাংলাদেশের ক্রিকেটে কিভাবে হতে পারে? মাত্র দায়িত্ব পেলেন তিনি, কিভাবে আসলে পরিবর্তন হলে আইসিসি এই জায়গাটাতে কোনো ধরনের আসলে হস্তক্ষেপ করার কিংবা এটা নিয়ে খুব বদার করার সুযোগ নেই? এটা কি সহজ কোনো প্রক্রিয়া হতে যাচ্ছে? আইসিসির নর্মস বা রেগুলেশনস কি বলে? আমার মনে হয় যে এই বিষয়টা খুব ভালোভাবে ব্যাখ্যা দিতে পারতেন ক্রিকেট বোর্ডের সিও, কারণ যে পরিবর্তিত পরিস্থিতি এসেছে এখন, এইটা তার কাছ থেকে একটা যদি ভালো এক ধরনের ব্যাখ্যাটুকু আসতো তাহলে অনেক ধরনের যে প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে সেগুলো হয়তো থাকতো না। অফিসিয়াল একটা বিবৃতির মতো যদি তিনি রাইট। এখন আপনি দেখুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনার বোর্ড সভাপতি কবে বোর্ডে আসবেন সেটা কিন্তু এখন পর্যন্ত জানা নেই। এবং আরও অনেক পরিচালক রয়েছেন যারা আপনার ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল যে ছিল, মানে যারা ছিলেন আওয়ামী লীগ, তাদের সাথে কিন্তু আপনার ওতপ্রোতভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কয়েকজন এমপিও ছিলেন। সো তারা এখন পর্যন্ত হয়তো নিরাপদ বোধ করছেন না দেখে ক্রিকেট বোর্ডে কিন্তু আসছেন না। এবং তাদের চিন্তার ভাবনাটা কি এটা ক্রিকেট বোর্ডের কিন্তু সবার আগে জানতে পারবেন বোর্ড আপনার সিও, এবং সিওর কাছে কী নির্দেশনা রয়েছে সেটা যদি তিনি একটু ভালো মতো জানাতে পারতেন তাহলে আমার মনে হয় যে বাদবাকি সন্দেহ বা এগুলো চলে যেত। আর আপনি যে ব্যাখ্যার কথা বললেন সেটি সহজ বিষয়। সেটি হলো যে তারা যদি উইলিংলি চলে যেতে চান তাহলে আপনার নতুন করে একটা নির্বাচন করতে হবে অথবা ইন্টেরিয়াম একটা বোর্ড গঠন করতে হবে। তবে সবার উপর যে জিনিসটা রয়েছে সেটি হলো যে পুরো বিষয়টার একটা এখতিয়ার বা পুরো বিষয়টার একটা সুন্দর ফয়সলা বা ব্যাখ্যা দিতে পারেন বোর্ড সিও। নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, আমরা একটা প্রতিবেদন দেখে এসে পরবর্তী এই বিষয় নিয়ে আলোচনা করছি। দেশের চলমান রাজনৈতিক অবস্থায় অনিশ্চয়তায় পড়েছে নারী টি-20 বিশ্বকাপ। 3 অক্টোবর থেকে ঢাকায় শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট। এর মধ্যে 3 বিকল্প ভেন্যু নিয়ে ভাবা হচ্ছে আইসিসি। আগামী 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন বিসিবি কর্তারা। নারী টি-20 বিশ্বকাপ কি বাংলাদেশে হতে পারবে? শঙ্কা আছে, আয়োজক হিসেবে চলে যেতে পারে তা অন্য দেশে। ডক্টর ইউনূস পৃথিবীর যিনি আইকন, ক্রিকেটের স্পোর্টসেরও আইকন, যে প্যারিস অলিম্পিক যে মানুষটার হাত ধরে হয়েছে, সেই মানুষটা যখন বাংলাদেশের দায়িত্বে, তখন কি বিশ্বকাপ বাংলাদেশ থেকে চলে যাবে? আগামী অক্টোবরের 3 থেকে 20 অক্টোবর বাংলাদেশে হবার কথা নারীদের টি-20 বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞের জন্য কাজও চলছে, মিরপুর বলুন, সিলেট বলুন, অন্য জায়গাতেও দ্বার প্রান্তে। এমন অবস্থায় বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নতুন করে ভাবতে হচ্ছে এই বিশ্বকাপের ভেন্যুটা অন্য জায়গায় নিয়ে যেতে হতে পারে। কেননা বাংলাদেশ ছাড়া এই বিকল্প ভেন্যু হিসেবে এর মধ্যে চিন্তা করাও হয়ে গেছে। ভারতের নাম আছে, ইউএই সংযুক্ত আরব আমিরাতের নাম আছে, এবং নারীদের যে এশিয়া কাপ হয়েছিল শ্রীলঙ্কায়, সেই শ্রীলঙ্কার নামও আছে। তা বিকল্প 3টা ভেন্যু এর মধ্যে আইসিসি ভাবা শুরু করেছে। যদিও বাংলাদেশে বিশ্বকাপটা হবে না এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু এখন পর্যন্ত আইসিসি দিতে পারেনি, কিন্তু সংকট চলছে, আলোচনা চলছে, খুব বেশি সময় কিন্তু হাতে নেই। আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলতে হবে। কারণ আইসিসি সহ বিভিন্ন দেশগুলো যারা অংশগ্রহণ করবে তারা আসলে বিভিন্ন রকম রিপোর্ট তাদের কাছে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করছে না, আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা আছে, অনেক দেশের ট্রাভেল রেস্ট্রিকশনও আছে, অন্তত 3 থেকে 4টা দেশের। তারা কি করবে এখন? এই অবস্থায় দ্রুত
বিসিবিকে সিদ্ধান্ত দিতে হবে। এদিকে আবার বিসিবির যারা প্রভাবশালী পরিচালক, বিসিবির সভাপতি সহ তারাও কিন্তু দেশে নেই। কিন্তু যে মানুষটা বাংলাদেশের দায়িত্বে এসছেন, বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, যে ছাত্র জনতা তাদের অনুরোধ রক্ষা করে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে বাংলাদেশের, সে মানুষটা আপনারা জানেন যে প্যারিস অলিম্পিক চলছে, সে প্যারিস অলিম্পিকের যে সব কিছু প্ল্যান পরিকল্পনা সেটা তিনি দেখিয়েছেন। রিও অলিম্পিকও দেখা গেছে, মানে কি সব থেকে বড় স্পোর্টসের যে অনুষ্ঠান মহাযজ্ঞ, সেখানেও কিন্তু আইকন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিও অলিম্পিকও আমরা দেখেছি তাকে টর্চ বহন করতে। সব কিছু মিলে সে মানুষটি এখন দায়িত্বে, তার সময় একটা বিশ্বকাপ হবে, সেটা সবাই প্রত্যাশা করে, এত বড় ক্রীড়া অনুষ্ঠান হবে। সেই মানুষটা আমরা বিশ্বাস করে যারা ক্রিকেট ভক্তরা আছেন, যদি তার কাছে সরকার গঠনের পর যদি আলোচনাটা শুরু করা যায় খুব দ্রুত, তাহলে খুব বেশি কঠিন হবার কথা নয় ক্রিকেট বোর্ডের জন্য তাকে। কারণ তিনি অস্ট্রেলিয়ায় কথা বললে, তিনি যখন ইংল্যান্ডে কথা বলবেন, তার জন্য আসলে ওই দলগুলো আমার মনে হয় না, ক্রিকেট ভক্তরাও ভাবছেন মনে হয় না যে তারা বাংলাদেশে আসবে না। এবং এই সময়টা একটা নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে, পৃথিবীর সবগুলো দেশ বাংলাদেশে আসছে, এত বড় মহাযজ্ঞ, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। 24 থেকে 48 ঘন্টার মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং আইসিসিকে আশ্বস্ত করতে হবে, বিসিবিকে, সরকারকে, যে এখানকার সমস্ত পরিবেশ বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। এম কায়সার আছেন আমাদের সঙ্গে। তামিদ আহমেদের প্রতিবেদনে যে দুটো দিক দেখছিলাম, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা থাকার কারণে কিংবা অলিম্পিক থেকে শুরু করে তার এই যে এখন দায়িত্ব নেওয়া, সেটাতে কিছুটা সহজ হয় কি না, যেহেতু সময় খুব বেশি নেই। আরেকটা ব্যাপার হচ্ছে আসলে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে নিরাপত্তার, সেই জায়গায় আসলে তারা কতটা দেখবেন। আর সর্বশেষ যে আপডেটটা আমরা কথাই বলছিলাম, যে একটা চিঠি প্রদান করা হয়েছে, সম্ভবত ইফতেখার মিঠু তিনি দিয়েছেন সেনা প্রধানের কাছে নিরাপত্তার জন্য। প্রথমে বলে রাখি যে তাহমিদ আহমেদের এই রিপোর্টটা দেখে তাহমিদ আহমেদকে অনেক বেশি আশাবাদী মানুষ আমার কাছে মনে হয়েছে। হতেই পারে, কারণটা হলো যে বিশ্বকাপ যদি বাংলাদেশে হয় আমরা সবাই কিন্তু খুশি হব এবং সবাই আমরা কিন্তু সেটার জন্য অপেক্ষায় রয়েছি। কিন্তু বাস্তবতাটা বলছে যে এই পরিস্থিতিতে বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনাটুকু খুবই ক্ষীণ। কারণ এই বিশ্বকাপে সবার আগে, যে কোনো বিশ্বকাপে সবার আগে, যে কোনো বিশ্বকাপ কেন, যে কোনো খেলার আসলে সবার আগে যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হলো যে নিরাপত্তা। এবং এখন আপনি যদি বাংলাদেশের পেছনের 10 দিনের বা 20 দিনের আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন, সেটা নিশ্চিতভাবে পৃথিবীর অন্যান্য দেশগুলো দেখেছে যারা আপনি এখানে বিশ্বকাপে খেলতে আসবে। সেই পরিস্থিতিতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এরা কোনো মতেই কিন্তু আপনি এই পরিস্থিতিতে তাদের দল পাঠাতে রাজি হবে না। এবং সেই পরিস্থিতি এই যেটা 20 দিন আগে ছিল, সেটা যে আপনি সামনের 20 দিনে একদম ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনি কিভাবে গ্যারান্টিটুকু দিবেন? এটা গেল একটি দিক। এবং আরেকটা দিক হলো যে অলরেডি আমার মনে হয় যে যেহেতু আপনি বিকল্প ভেন্যুগুলো তারা দেখতে শুরু করে দিয়েছে, দ্যাট মিনস তারা কিন্তু এক অর্থে মানে অনানুষ্ঠানিকভাবে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বাংলাদেশে বিশ্বকাপটা হচ্ছে না। সেটা হয়তো 2 দিনের মধ্যে তারা জানিয়ে দিবে। আর খুব সম্ভবত ভারতেও হবে না, কারণ ভারতে হলে আবার বিশ্বকাপ হলে যে সমস্যাটুকু হচ্ছে সেটা পাকিস্তানের ভিসা প্রক্রিয়া নিয়ে একটু গন্ডগোল থাকতে পারে। আপনি জানেন যে পাকিস্তানকে তারা ভারত ঠিকমতো ভিসার বিষয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়। আর ঠিক এই মুহূর্তে আপনি যে সময় বিশ্বকাপ হওয়ার কথা, সে সময় শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টিপাতের রেনি সিজনের মতো থাকে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপটা আপনার সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই দুটো ভেন্যুর জন্য খুব সম্ভবত সবচেয়ে বেশিভাবে বিবেচিত হচ্ছে এবং সেখানে এই বিশ্বকাপটা হচ্ছে। আর যে চিঠির কথা আপনি বললেন, দেখুন এই চিঠিটা দেওয়ার কথা ছিল কার? এই চিঠি যদি নিরাপত্তার ইস্যু নিয়ে চিঠিটা যদি আপনি দেবেন, তাহলে সেটা কিন্তু বোর্ডের সিও দিবেন, অথবা বোর্ডের আপনার চিফ দিবেন। বোর্ডের চিফ যেহেতু নেই, তাহলে সিও দিবেন, অথবা আপনার নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন বা সিকিউরিটি কমিটির দায়িত্বে রয়েছেন তিনি দিবেন। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বোর্ডে কোনো পরিচালকই নেই, সেরকমভাবে সিদ্ধান্তও নিতে পারছেন না। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে পরিস্থিতিতে এখন রয়েছে, তাতে এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপের মতো এত বড় একটা আসর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরে আমি তাহমিদ আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে আমি খুব খুশি হব। এবং তাহমিদ আহমেদ যেভাবে আশাবাদী করেছেন, আমরাও সেরকমভাবে একটা ক্ষীণ আশা নিয়ে হয়তো না, সেটাই না হলে এই মুহূর্তে যদি অনুষ্ঠিত হয় বাংলাদেশ, সেটা একটা পজিটিভ ব্যাপার হবে। যদি না হয় সেক্ষেত্রে একটা নেতিবাচক বার্তা নিশ্চয়ই যাবে। এর আগেও একটু বলে রাখি রঞ্জন, সেটি হলো যে এর আগেও কিন্তু আপনি এই ধরনের ছোটখাটো আপনার নিরাপত্তা ইস্যুতে অনেকগুলো দল কিন্তু আপনার দ্বিপাক্ষিক সিরিজও ক্যান্সেল করে দিয়েছে। এবং বিশ্বকাপের মতো এত বড় একটা আসরে আমার মনে হয় না যে এখানে আইসিসির অন্যান্য যে দলগুলো রয়েছে বা অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে, তারাও এই পরিস্থিতিতে এখানে এই বিশ্বকাপে আয়োজনের পক্ষে রায় দিবে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।